সালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থীরা? মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত শ্রেণীভিত্তিক পাঠদান কার্যক্রম আমাদের পাঠশালায় সবাইকে স্বাগতম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। তোমাদের সাথে ধারাবাহিক যে ক্লাস কার্যক্রম চলছিল তার এই ধারাবাহিকতায় নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমাদের আগের দিনে যে ক্লাসগুলো ছিল সেগুলো সবাই নিশ্চয়ই দেখেছো। আমাদের আগের দিনে যে ক্লাসগুলো ছিল তারই ধারাবাহিকতায় আমরা নেক্সট ক্লাস নিয়ে হাজির হয়েছি। একটু খেয়াল করো শিক্ষার্থীরা, আমাদের ইন্টিগ্রেশন চলছিল, অর্থাৎ উচ্চতর গণিত প্রথম পত্রের 10ম অধ্যায় যেটা একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য প্রযোজ্য, সেইটির ক্লাস চলছিল। 10ম অধ্যায়টি ছিল যোগজীকরণে আমরা অনির্দিষ্ট যোগজ করছি। আমরা আজকে ষষ্ঠ ক্লাস নিয়ে হাজির হয়েছে, অর্থাৎ এর আগে 5টি ক্লাস হয়েছে। তোমরা যারা মনোযোগ সহকারে ক্লাসগুলো করছো তারা ইতিমধ্যেই জানো যে তোমরা 5টি লেকচার পেয়ে গেছো। তো তারই ধারাবাহিকতায় ষষ্ঠ ক্লাস নিয়ে হাজির হয়েছি এবং এই 6 লেকচারে আমরা আলোচনা করব কি সেগুলো একটু দেখে নেই। আজকের আলোচনায় আমরা গতবারে যেরকমটা আমরা আলোচনা করেছিলাম যোগজীকরণের প্রাথমিক সূত্রাবলী এবং তার সূত্রাবলীর প্রয়োগগুলো, ঠিক সেভাবেই আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীরা, আমরা আবার পুনরায় সচরাচর যেটি করি, প্রথম অবস্থায় কি করি, প্রথমে হচ্ছে আমাদের যে ফর্মুলাগুলো রয়েছে, সূত্রগুলো রয়েছে, সেগুলো ধারাবাহিকভাবে একটু দেখে নেই। এরপর আমরা আমাদের অঙ্কগুলোয় প্রবেশ করি। এতে সুবিধা হয় যে ছেলেটা আজকে নতুন প্রথম ক্লাস করতে বসলো, সেও যেন বুঝে যায় যে আসলে ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো তো অনেক আগে করেছি, এখন একটু প্রবলেম হচ্ছে, তো এখন সেটা কন্টিনিউয়াসলি আমি পারছি কিনা, মনে আছে কিনা। তো এই জন্য আমি ফর্মুলাগুলো একটু প্রথমে বলে নিই, এরপর আমরা অঙ্কের ভিতরে চলে যাই। তো একটু খেয়াল করো শিক্ষার্থীরা, আমাদের যে স্লাইডটি রয়েছে দেখো, এখানে একেবারে বেসিক যে ফর্মুলাগুলো রয়েছে, যেমন ধরো এখানে রয়েছে কি দেখো, x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশনের যে ফর্মুলাটা রয়েছে সেটি রয়েছে। এরপরে রয়েছে x, এরপরে রয়েছে 1/x², 1/√x এবং dx। এই 5টি ফর্মুলা মোটামুটি আমাদের প্রতিনিয়ত লাগে এবং আমরা প্রতিদিন ক্লাসে এগুলো আলোচনা করে থাকি। যারা নিয়মিত ফলো করছো তারা জানো যে আসলে একেবারে প্রথম লেকচারে কিন্তু আমি এগুলোর ইন ডিটেল আলোচনা করেছি, কীভাবে আসলো ফর্মুলাগুলো, কীভাবে ফর্মুলেট হচ্ছে, ফর্মুলাগুলো কেন এমন হচ্ছে, সবগুলো আলোচনা করেছি। তাই তোমরা একটু আগেরগুলো দেখে নিবা, আমি জাস্ট ফর্মুলাগুলো একটু বলে যাচ্ছি। আচ্ছা, এরপরে রয়েছে দেখো, এরপরে যে অংশটা রয়েছে দেখো, 2 নম্বর যে সূত্রগুলো রয়েছে, 2 নম্বর সূত্রগুলোর মধ্যে কি রয়েছে দেখো, e টু দি পাওয়ার x, তারপরে হচ্ছে e টু দি পাওয়ার mx, 1/x, তারপরে হচ্ছে কি a টু দি পাওয়ার x, শেষে রয়েছে dx। তারপরে এই ফর্মুলাগুলো আমাদের জেনে নিতে হবে। তো এই ফর্মুলাগুলোর মধ্যে একটু মনে রাখা যে বিষয়গুলো সচরাচর বলে থাকি, সেটি হচ্ছে e টু দি পাওয়ার mx যখন থাকছে সেটি কি হচ্ছে, a টু দি পাওয়ার mx ডিভাইডেড বাই m, অর্থাৎ এখানে x এর সাথে যে এক্সট্রা চলকটা রয়েছে সেটি কিন্তু নিচে চলে আসছে। একই রকমভাবে 1/x থাকলে ln x, a টু দি পাওয়ার x থাকলে a টু দি পাওয়ার x ln x, আর dx করলে কত হচ্ছে x। এরপরে আমাদের ত্রিকোণমিতি যে ফাংশনটা রয়েছিল সেটা হচ্ছে sin cos sec স্কোয়ার, cos স্কোয়ার, sec x tan x এবং cos x cot x। একটি মনে রাখার ব্যাপার বলেছিলাম, সেটি হচ্ছে এই যে যখন কোনো একটি ফাংশনে ইন্টিগ্রাল করার পর আমি দেখব যে সি জাতীয় ফাংশন হয়েছে, দ্যাট মিনস cos cot cosec এই টাইপের আসবে, অর্থাৎ সি দিয়ে শুরু হওয়া যে ফাংশনগুলো আসবে তার আগে একটি করে মাইনাস আসবে। এটা হচ্ছে মনে রাখার একটি টেকনিক বলেছিলাম, যার কারণে আমি লাল কালি দিয়ে ব্লট করে দিচ্ছি। এরপরে ত্রিকোণমিতির কিছু ফর্মুলাগুলো আমরা সচরাচর দেখিয়ে থাকি। সেই ত্রিকোণমিতির ফর্মুলাগুলো কি রয়েছিল, sin 2x = cos স্কোয়ারে মাইনাস sin স্কোয়ারে 2 cos স্কোয়ারে মাইনাস 1 মাইনাস 2 sin স্কোয়ারে, আর sin 2a সমান 2 sin a cos a। এখন একটি ফ্যাক্ট হচ্ছে কি দেখো, এই যে আমি ফর্মুলাগুলো লিখলাম বা ফর্মুলেট করলাম, এই ফর্মুলাগুলো বা ফর্মুলেটগুলো কিন্তু আমাদের সচরাচর লাগছে, শুধু ডিফারেন্সিয়েশনে না, ইন্টিগ্রেশনে না, ত্রিকোণমিতির যে 2টি চ্যাপ্টার রয়েছে সেই 2টি চ্যাপ্টারে লাগবে। আমাদের ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশনের পরে স্থিতিবিদ্যা, গতিবিদ্যা রয়েছে, সবগুলোতেই ফর্মুলাগুলো লাগবে। এটাকে মাদার ফর্মুলা হিসেবে আমরা কাউন্ট করতে পারি। এই জন্য তোমাদের কাছে একটি অনুরোধ রয়েছে, তোমরা অবশ্যই ফর্মুলাগুলো খুব ভালো মতো শিখে ফেলবে, যাতে কি হয় আমরা যে কোনো সময় যে কোনো ধরনের নতুন অঙ্কে গেলে যেন তোমাদের প্রবলেম না হয়। আর এরপরে হচ্ছে ধারাবাহিকভাবে আরও 4টি ফর্মুলা লাগে, সেই ফর্মুলাগুলো একটু লিখে দিচ্ছি। সেটা হচ্ছে 2 sin a cos a, 2 cos a cos sin b, তারপরে 2 cos a cos b, 2 sin a sin b। এই ফর্মুলাগুলো আমাদের আলাদাভাবে লাগবে এই অঙ্কগুলো করার জন্য। তাছাড়া এই ফর্মুলাটা একটু ভিন্ন রকম, এই ভিন্ন রকম হওয়ার কারণে ভিন্ন রকম ফর্মুলাটা এখানে লিখে দিয়েছি একটু স্টার মার্ক দিয়ে, যাতে তোমাদের মনে থাকে। তো এই আলোচনাগুলো আমরা প্রতিনিয়ত প্রতিটা ক্লাস শুরু করার আগেই প্রথমে আলোচনা করে থাকি, এরপরে আমরা অঙ্কের ভিতরে প্রবেশ করি। তো একটু খেয়াল করো শিক্ষার্থীরা, আজকের আলোচনার প্রথম যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে 5 sec স্কোয়ার 2x। আচ্ছা, এখন যদি আমি বলতে চাই যে দেখো sec স্কোয়ার x এর যে ফর্মুলাটা রয়েছে সেটা তো আমরা জানি। তো sec স্কোয়ার x এর ফর্মুলা কত, ইন্টিগ্রেশন করলে হয় tan x। আচ্ছা, কিন্তু এখানে কি x রয়েছে? এখানে কিন্তু x নেই। এখানে কি রয়েছে, x এর জায়গায় আছে 2x। তাহলে একটু খেয়াল করে দেখো, sec স্কোয়ার x এর জায়গায় রয়েছে কত, 2x।
এখানে আরও একটি ব্যাপার রয়েছে, আবার এখানে একটি 5 কনস্ট্যান্ট এটি সহগ হিসেবে রয়ে গেছে। তাহলে আমাদের প্রথম কাজটি হচ্ছে যে কনস্ট্যান্ট মানটা যেটা রয়েছে অর্থাৎ যেটার সাপেক্ষে আমরা যোগজীকরণ করব না, অর্থাৎ যেটি ভ্যারিয়েবল না, সেটিকে আমরা কি করব, বাইরে নিয়ে আসবো। এই যে বাইরে নিয়ে আসছি, দেখো 5টাকে বাইরে নিয়ে আসছি। বাইরে নিয়ে আসার পরে দেখো থাকছে কত, sec স্কোয়ার 2x dx। এবারে যে sec স্কোয়ার 2x যে অংশটা রয়েছে সেই অংশটাকে আমরা ইন্টিগ্রেশন করব সেই সূত্রটা দিয়ে, যে sec স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে কত হয়। sec স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে হয় tan x। তো আমি প্রথমে এটাকে কিন্তু এরকমই লিখেছি, দেখো tan 2x, কিন্তু এটা তো আর x না, যখন x না তখন এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে 2 হবে, সেই 2 দ্বারা কিন্তু আমি ভাগ করে দিয়েছি। তাহলে আলটিমেটলি কিন্তু সলিউশনটা আমাদের সামনে চলে আসছে। তাহলে এখান থেকে কিন্তু একটা মজার জিনিস তৈরি হচ্ছে, সেটা হচ্ছে এই যে কখনো যদি আমার sec স্কোয়ার 2x থাকে বা sec স্কোয়ার ঠিক 3x থাকে অথবা 5x থাকে অথবা যে কোনো ধরনের কনস্ট্যান্ট থাকুক না কেন, সেটাকে আমি ইন্টিগ্রাল করলেই sec স্কোয়ার x এর যে ইন্টিগ্রাল ফর্মুলা অর্থাৎ tan x সেটা তো লিখবই। লেখার পরে ওই এক্সের সাথে যে ভেরিয়েবলটা গুণ অবস্থায় থাকবে, যে কনস্ট্যান্ট ভ্যালুটা থাকবে, সেই কনস্ট্যান্ট ভ্যালু দ্বারা ভাগ করে দিলেই বা ইনভার্স প্রসেসে গেলেই কিন্তু আমি ইন্টিগ্রেশনের সলিউশনটা পেয়ে যাচ্ছি। এরপরে দেখো পাশাপাশি আমরা যদি cosec স্কোয়ারেরটা নিই, একই রকমভাবে cosec স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশনের ফর্মুলাটা কি, cosec স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে কি, cot x। আচ্ছা, কিন্তু সি যেহেতু সামনে আছে সেই জন্য একটি মাইনাস চলে আসবে, তাহলে কি হচ্ছে মাইনাস cot x। আচ্ছা, এখানে ফ্যাক্ট হচ্ছে এখানে কিন্তু কি নেই, cosec স্কোয়ার এক্স নেই, কি আছে, কি 2 রয়েছে, cosec স্কোয়ার 2x। আবার দেখো তার সামনে একটি কি রয়েছে, 7 রয়েছে। দ্যাট মিনস আমি এখান থেকে একটি ক্যালকুলেশনে যদি টানি, তার ক্যালকুলেশনটা হচ্ছে প্রথমে আগে 7টাকে বাইরে নিয়ে আসলাম, দেন এবার এটাকে আমি ফর্মুলেট করলে cot 2x। আর এই মাইনাসটা কেন আসছে, এই মাইনাসটা এই জন্যই আসছে যে সি আসলে আমি বলেছিলাম ইন্টিগ্রেশনের পরে যদি সি জাতীয় ফাংশন আসে তাহলে একটি করে কি হবে, একটি করে মাইনাস যুক্ত হচ্ছে। ওকে শিক্ষার্থীরা, এবার সচরাচরের মতো আমি 4টি করে টপিকস নিয়ে আসি। তোমরা জানো যে গত ক্লাসগুলোতেও তোমরা দেখেছো প্রায় সেকেন্ড লেকচার থেকে বা থার্ড লেকচার থেকে মোটামুটি এই 4টি লেকচারে বা 3টি লেকচারে আমি কিন্তু কন্টিনিউয়াস প্রসেসে এমসিকিউর কিছু টপিকস আলোচনা করেছিলাম, যেগুলো একটু দ্রুত করা যায়, মনে রাখা যায় কীভাবে সেটা দেখো। তো প্রথমে sec স্কোয়ার এক্সকে আমরা তো ডিরেক্ট সূত্র লিখতে পারি tan x প্লাস সি, কিন্তু যদি sec স্কোয়ার এক্স না থেকে এখানে ধরো এক্স এর সাথে কোনো একটা কনস্ট্যান্ট গুণ অবস্থা থাকে, যেমন ধরো 3x, তাহলে কি করব, এই যে 3x অংশটা রয়েছে, যে 3টা কি হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে, তাই না? অর্থাৎ এখানে যে সংখ্যাটা থাকবে গুণ অবস্থায় সেই সংখ্যাটা দ্বারা ভাগ করে দিলে কিন্তু আমার ক্যালকুলেশনটা হয়ে যাচ্ছে, ডান হচ্ছে। আবার একটু খেয়াল করে দেখো এখানে sec স্কোয়ার 3x প্লাস π/2, এটা আমার একটা কমন ফ্যাক্ট, আমি প্রত্যেকটা অঙ্কের সাথে এই অংশটা নিয়ে আসি। এই অংশটা নিয়ে আসার দুইটা কারণ হচ্ছে, একটা হচ্ছে এই যে তোমাদের ক্যালকুলেশন করতে গেলে তোমাদের মধ্যে একটা কনসেপ্ট ক্রিয়েট হয় যে π/2 তো একটা কি কনস্ট্যান্ট ভ্যালু, তো π/2 যেহেতু একটা কনস্ট্যান্ট ভ্যালু তার মনে হয় ইন্টিগ্রেশনে বোধহয় এটা কোনো ইফেক্ট ফেলছে না, কিন্তু যে সমস্যাটি হয়ে যায় সেটি হচ্ছে ইন্টিগ্রেশন ভ্যালুটা যে কি পরিমাণ এফেক্ট ফেলে সেটা যদি আমরা একটু দেখি, খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে যে অংশটা রয়েছে একটু খেয়াল করলে বুঝতে পারবে, এখানে রয়েছে 3x প্লাস π/2। দ্যাট মিনস আমি যদি একটু দেখি আমরা এইটাকে তো এরকম লিখতে পারি, তাই না, সেটা হচ্ছে π/2 প্লাস 3x, তাই না। তো এখানে রয়েছে কত, sec স্কোয়ার। তো একটু খেয়াল করলে দেখতে পারবে π/2 দ্যাট মিনস কতটুকু, π/2 দ্যাট মিনস হচ্ছে এখান থেকে এতটুকু, তারপরে আবার প্লাস সামথিং, দ্যাট মিনস এখানে কারা কারা পজিটিভ, এখানে হচ্ছে সাইন আর কোসেক পজিটিভ, আর বাকি অন্যান্য ভ্যালুগুলো কি এখানে নেগেটিভ। আচ্ছা, সেটা না হয় বুঝলাম, উপর স্কোয়ারের কারণে সেই নেগেটিভ বা পজিটিভটা কি হয়ে যাচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে। কিন্তু এখানে আরেকটি ফ্যাক্টর রয়েছে, সেই ফ্যাক্টর রয়েছে কি, এখানে 90 ডিগ্রি রয়েছে, যখন 90 ডিগ্রি থাকে সে তখন একটি চেঞ্জ হয়, সেই চেঞ্জটা কি, সেই চেঞ্জটা হচ্ছে সেক চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে, কসেক হয়ে যাচ্ছে। তো যখন কসেক হয়ে যাচ্ছে তখন কিন্তু ইন্টিগ্রেশনের পরে আমি কিন্তু কি পাবো না, ট্যান পাচ্ছি না, কারণ কসেককে করলে কত পাবো আমি, কট পাবো। তো দেখো এখানে তাহলে এই সেকটা চেঞ্জ হয়ে যেহেতু কসেক হয়ে যাচ্ছে, তার মানে এখানে আমি আলটিমেটলি কি পাচ্ছি, তাহলে cosec স্কোয়ার 3x পাচ্ছি, cosec স্কোয়ার 3x। আর cosec স্কোয়ার 3x যখন পাচ্ছি তখন সেটিকে ইন্টিগ্রেশন করলে কিন্তু আমি কি পাবো, cot 3x। দ্যাট মিনস cot 3x, কিন্তু ওই যে এখানে তো x না, যার কারণে এই 3x এর যে 3 অংশটা রয়েছে সেটা কি হয়ে যাচ্ছে, ডিভাইড অংশ হয়ে যাচ্ছে, তার মানে -1/3 cot 3x প্লাস c। তো প্রথম অবস্থায় কিন্তু তোমাদের যে সমস্যাটি হয় যখন তোমরা এমসিকিউ করতে যাও তখন তোমরা চিন্তা করো কি, আচ্ছা এটা তো sec স্কোয়ার আর এটা তো কনস্ট্যান্ট, তাই তো বাদ, এই বাদ দিয়ে তোমরা করো কি, ভুল করো, তোমরা কি করো এখানে tan 3x আর 1/3 দাও, কিন্তু সেটা ভুল হয়ে যাবে, কারণ এখানে π/2 এর যে ফ্যাক্টটা এটা তোমাকে অবশ্যই বুঝতে হবে এবং সেই হিসেবে তোমাকে কাজ করতে হবে। আচ্ছা, এরপরে দেখো আমরা যদি এই অংশটা মুছে ফেলি এবার, তাহলে এইবার দেখো একটু পরের অংশটার দিকে তাকাও, এখানে কত রয়েছে, 3x প্লাস 3 π/2।
3π/2, 3π/2 মানে কত হচ্ছে যদি আমি আবার একটু চিন্তা করে দেখি, দেখো 3π/2 দ্যাট মিন্স হচ্ছে এইখানটায় আসছে, তারপরে কত 3π/2 প্লাস সামথিং, তার মানে কোথায় যাচ্ছে প্লাস সামথিং, তার মানে এখানে যাচ্ছে। তো এখানে কারা কারা পজিটিভ, এখানে হচ্ছে কজ আর সেক পজিটিভ, কজ আর সেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। যেহেতু স্কোয়ার আছে সুতরাং এই মাইনাস প্লাসটা ইফেক্ট ফেলছে না, বাট আমাদের তো জানতে হবে। এখন বিষয়টা হচ্ছে আবার কিন্তু একটা চেঞ্জ হচ্ছে, কি চেঞ্জ হচ্ছে, যেহেতু 390 অর্থাৎ 3π/2 দ্যাট মিন্স 390 ডিগ্রি, তো যেহেতু বিজোড় গুণিতক 90 এর বিজোড় গুণিতক, তাহলে আবার সেই একই চেঞ্জটা হচ্ছে, অর্থাৎ সেকটা চেঞ্জ হয়ে আবার কোসেক হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি কিন্তু আমি আবার কট পাচ্ছি। তাহলে দেখো একটু ছোট্ট একটা বিষয় যদি আমি একটু ভালো করে খেয়াল রাখি বা মনে রাখার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের এমসিকিউগুলো খুব দ্রুত হয়ে যাচ্ছে। তাহলে আমি যে অংশটা করালাম সেই চারটা অংশ, চারটা অংশটা কিসের অংশ, এমসিকিউর অংশ। এখন এমসিকিউর অংশ তোমাদের একটি বড় কমপ্লেন রয়েছে, স্যার রিটেনটা বুঝি, রিটেনটা সৃজনশীলেও মোটামুটি বোঝা যায়, কারণ আমাদের যে বইগুলো রয়েছে সেই বইগুলোতে মোটামুটি সকল রাইটারের সকল স্যারাই চেষ্টা করেছে যে বোর্ডে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো বইয়ের ভিতরে ইনক্লুডিং করে দেওয়া। এতে কি হয়, আমরা যখন প্রশ্নগুলো সলভ করতে যাই বিভিন্ন বোর্ডে, তখন দেখা যাচ্ছে হ্যাঁ অঙ্কটা আমার জানা আছে, অঙ্কটা আমার করা আছে, এবার আমার সৃজনশীলটা ধরতে সুবিধা হয়। কিন্তু মূল যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে এমসিকিউটা। দেখা যাচ্ছে এমসিকিউ আলাদাভাবে আমি কোন অংশটা এমসিকিউর জন্য করব, কতটুকু আমি প্র্যাকটিস করব, কতটুকু আমার ফর্মুলা জানা দরকার, কতটুকু ফর্মুলা জানে অঙ্কর দিকে আমি ধাবিত হতে পারবো, এই বিষয়গুলো আমাদের অনেক সময় জানা থাকে না বা আমরা প্র্যাকটিসে নিয়ে আসতে পারি না। আমরা যদি প্রতিনিয়ত পড়াশোনার ফাঁকে ফাঁকে অল্প অল্প করে কিছু জিনিস শিখে ফেলি, যে আচ্ছা এটা তো রিটেনের জন্য শিখলাম 2 মার্কসের জন্য অথবা 4 মার্কসের জন্য, 2 মার্কস আর 4 মার্কস তো ভ্যারি করছে অঙ্কের লেন্থটার উপরে, উপরের উদ্দীপকের উপরে ভ্যালু করে। তো কিছু ম্যাথ তো ডিরেক্ট থাকে, যেমন এগুলো ম্যাথ হচ্ছে ডিরেক্ট, এগুলো উদ্দীপক দিয়ে সচরাচর আসে না, 2 মার্কসের জন্য আসে। এই ম্যাথটা যখন 1 মার্কসের জন্য আসবে তখন তো আমি এই সময়টুকু পাচ্ছি না, আমাকে 25টা এমসিকিউর জন্য 25 মিনিট অথবা 30টা এমসিকিউর জন্য 30 মিনিট সময় দেওয়া হচ্ছে, তার মানে একটা এমসিকিউর পারে 1 মিনিট। তো আমি যদি একটু ভালো করে সেভাবে শর্টকাট না শিখি বা একটু দ্রুত করার পদ্ধতি আয়ত্ত না করি, তাহলে কিন্তু আমাদের জন্য প্রবলেম হয়ে যাবে। তো ঠিক আছে, আমরা এবার চলে যাচ্ছি পরের অংশে। এই অংশটুকু আমি যদি একটু টার্ন করি, তাহলে দেখো পরের অংশটা দেখো, একটু খেয়াল করলে দেখবে। এবার চলে আসো, দেখো আমরা সেকেন্ডটা দেখলাম, এবার কসেকেরটা একটু খেয়াল করি। দেখো তো প্রথমে কি রয়েছে, দেখো প্রথমে রয়েছে কসেক স্কোয়ার এক্স, তার মানে কি আমরা নর্মালি যে ইন্টিগ্রেশনের ফর্মুলা জানি সেটা লিখলাম মাইনাস কট এক্স। মাইনাসটা কেন এসছে, মাইনাসের জন্য এসছে কারণ সি জাতীয় একটি ফাংশন এসছে। এখন দেখো ওই একই জিনিস যখন কি চলে আসবে, একটি 2x চলে আসবে, তখন কি হয়ে যাচ্ছে, নিচে একটি 2 চলে আসছে। আচ্ছা একই রকমভাবে দেখো এখানে কিন্তু আবার π/2 আসছে, তার মানে এই যে আগেরটা করলাম যেরকম 90 ডিগ্রি প্লাস সামথিং, তার মানে কোন চতুর্ভাগে যাচ্ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে যাচ্ছে। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কসেক হচ্ছে পজিটিভ, বাকি সব কি নেগেটিভ। তো যদিও স্কোয়ার আছে এখানে নেগেটিভ বা পজিটিভ কোনো ইফেক্ট ফেলছে না, বাট এখানে একটা ফ্যাক্ট হচ্ছে যেহেতু 90 ডিগ্রি সেহেতু কসেকটা কি হয়ে যাবে, সেক হয়ে যাবে, তার মানে এটা কিন্তু টেনে কনভার্ট হয়ে গেল। একই রকমভাবে দেখো 3π/2, তো 3π/2 যেহেতু রয়েছে তার মানে কি রয়েছে এখানে, এটি ফোর্থ কোয়াড্রেন্টে চলে যাচ্ছে, যেহেতু ফোর্থ কোয়াড্রেন্টে চলে যাচ্ছে সেখানে সেক আর কস হচ্ছে পজিটিভ আর বাকি সব কিন্তু নেগেটিভ। যদি স্কোয়ারের কারণে কোনো ইফেক্ট পড়ছে না, কিন্তু আমাদের জানার জন্য বললাম। এবং 90 ডিগ্রি এর 3 গুণিতক, তার মানে বিজোড় গুণিতক, তার মানে এটা কিন্তু একটা চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জটা কি সেকে কনভার্ট হচ্ছে, আর সেকে কনভার্ট হলে এটি কিসে চলে যাচ্ছে, টেনে চলে যাচ্ছে। এবার চলো শিক্ষার্থীরা, এবার আমরা এটা এমসিকিউর জন্য, এবার আমরা চলে যাচ্ছি দেখো একটি ম্যাথে, একটু খেয়াল করে দেখো। আচ্ছা তো দেখো আমাদের সামনে যে ম্যাথটি রয়েছে সেটা একটু দেখো, সাইন এক্স ডিগ্রি। আচ্ছা এই একটা বিষয় খুব ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার হওয়া খুব আমাদের জরুরি। সেটা হচ্ছে আমরা মনে করি কি, আমাদের একটা বদ্ধমূল ধারণা রয়েছে যে একটা জায়গায় মনে হয় আর একটা জিনিস কাজে লাগে না। যেমন ধরো ত্রিকোণমিতির বেসিক যে ফর্মুলাগুলো রয়েছে, যেমন ধরো ডিগ্রি থেকে রেডিয়ান, রেডিয়ান থেকে গ্রেডিয়ান, হ্যাঁ, অথবা গ্রেডিয়ান থেকে রেডিয়ান, রেডিয়ান থেকে ডিগ্রি, এই যে কনভার্সেশনগুলো রয়েছে বা একটা থেকে আরেকটা কনভার্ট রয়েছে, এই কনভার্টের অংশগুলো আমরা অনেক সময় মনে করি কি এগুলো বোধহয় তেমন কাজে লাগে না, বা এই জিনিসগুলো হয়তো বা এই শুধুই ত্রিকোণমিতিতে কাজে লাগে আর কোথাও কাজে লাগে না। কিন্তু এই বদ্ধমূল ধারণাটা একেবারেই ত্রুটিপূর্ণ। কতটা ত্রুটিযুক্ত একটু চিন্তা করে দেখো, যে তুমি যখন ত্রিকোণমিতিটাকে করছো
ডিফারেন্সিয়েশন করছো তখন কিন্তু ডিফারেন্সিয়েশনে ত্রিকোণমিতি নিয়ে কিন্তু ত্রিকোণমিতি ফাংশন নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, ইন্টিগ্রেশনে কিন্তু ত্রিকোণমিতি ফাংশন নিয়ে আলোচনা হচ্ছে। তার মানে তুমি যখন ত্রিকোণমিতি ফাংশন নিয়ে আলোচনা করছো, তুমি যখন সূচক নিয়ে আলোচনা করছো, তুমি যখন অ্যালজেব্রা নিয়ে আলোচনা করছো, সেই কিসের মধ্যে, ডিফারেন্সিয়েশনের মধ্যে, ইন্টিগ্রেশনের মধ্যে, তখন কিন্তু অবশ্যই তোমাকে ত্রিকোণমিতির ফর্মুলাগুলো ভালো করে জেনে আসতে হবে এবং ত্রিকোণমিতির কনভার্ট যে অংশগুলো রয়েছে সেগুলো জানতে হবে, তাহলে না তুমি ভালো করতে পারবে। তুমি একটা জায়গায় এসে তুমি চিন্তা করলো আচ্ছা ঠিক আছে আমার তো ত্রিকোণমিতি শেষ, এগুলো দেখা দরকার নেই, এগুলো বাদ। আবার ধরো ডিফারেন্সিয়েশন শেষ, এটা বাদ। এই যে বাদ বলে দিচ্ছ, এরপরে তুমি কিছু মনে রাখতে পারছো না। তোমার সাইকোলজিক্যাল একটা গেম চলছে যে আমি শুধু ইন্টিগ্রেশনই করবো। শুধু ইন্টিগ্রেশন তুমি পারবে না যদি ত্রিকোণমিতিটা আর ডিফারেন্সিয়েশনটা তোমার জানা না থাকে। তাহলে একটু খেয়াল করে দেখো তো এক্স ডিগ্রি, তার প্রথম কাজটা কি, আমাকে এই এক্স ডিগ্রিটাকে কনভার্ট করে নিতে হবে। তো আমরা একটু দেখি কনভার্টটা কি হচ্ছে। কনভার্টটা হচ্ছে দেখো এক্স পাই বাই 180, আমি এখানে সূত্রটা লিখেছি দেখো এক্স ডিগ্রি এক্স পাই বাই 180 কীভাবে হলো, কোত্থেকে আসলো, এটা আমরা ত্রিকোণমিতি অংশে দেখেছি। শুধু এখন একটু ফর্মুলা আকারে শিখে রাখি যে এক্স ডিগ্রি সমান এক্স পাই বাই 180। ভুল করেও 180-র উপরে আবার ডিগ্রি দিয়ে দিও না জানো, কারণ এটি কি এক্স ডিগ্রিটা হচ্ছে ডিগ্রির একটি ডিগ্রি এককে রয়েছে, আর এক্স পাই বাই 180 এটা কি রেডিয়ান এককে রয়েছে। দ্যাট মিনস আমি রেডিয়ান এককে কনভার্ট করে নিলাম, কারণ এটাকে আমরা ইন্টিগ্রেট করবো এখন। তো এখন দেখো আমরা সাইন এক্সকে যখন করি তখন কি পাবো, সাইন এক্সকে করলে পাবো হচ্ছে কজ এক্স, কিন্তু এটা তো আর এক্স না, তাই না? তো এক্স না থাকলে এটা দ্বারা ডিভাইড করে দিতে হবে, অর্থাৎ পাই বাই 180 দ্বারা ভাগ করে দিতে হবে। তো পাই বাই 180 দ্বারা যখন ভাগ করে দিব সেটা কি হয়ে যাচ্ছে, উল্টে যাচ্ছে না? তো উল্টে গিয়ে হচ্ছে 180 বাই পাই হচ্ছে। আচ্ছা, আর সি থাকলে কি হয়, একটি করে মাইনাস যুক্ত হয়। তাহলে দেখো ছোট্ট একটি অঙ্ক, একদম এক লাইনের একটি অঙ্ক, কিন্তু কি হয়ে যাচ্ছে, সামান্য চেঞ্জের জন্য কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আচ্ছা, তো ঠিক আছে, আমরা এবার যদি আবার এমসিকিউর মতো একটু দেখি, তাহলে একটু খেয়াল করে দেখো। প্রথমে কি রয়েছে, সাইন 2x ডিগ্রি। তাহলে এই যে 2x ডিগ্রি, প্রথমে x ডিগ্রিটাকে আমরা কি লিখতে পারি, x ডিগ্রিটা লিখতে পারি এক্স পাই বাই 180। এ দেখো এক্স পাই বাই 180। এবার 2 দিয়ে যদি আমি কাটাকাটি করি তাহলে কত হচ্ছে, এক্স পাই বাই 90। এই যে এক্স পাই বাই 90 যে অংশটা লিখলাম, এবার দেখো এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কত পাচ্ছি, কজ এক্স পাই বাই 90। এই যে কজ এক্স পাই বাই 90 লিখার পরে এই যে পায়ের সাথে এক্সের সাথে কত আছে, পাই বাই 90, এই পাই বাই 90 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে কত হচ্ছে, মাইনাস 90 বাই পাই। আচ্ছা, একই রকমভাবে যদি আমি কজেরটা করে দেখি, তা কজ 3x ডিগ্রি, তার মানে কি এক্সের সাথে 3 গুণ আছে আবার এক্স ডিগ্রি, তাহলে এটাকে রেডিয়ানে কনভার্ট করবো, 3x পাই বাই 180। তো 3 দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে, 60 ডিগ্রি। আসলে কাটাকাটি না, ওয়ার্ডটা হবে হচ্ছে যে আমরা ইনভার্স প্রসেসে যদি আগাই তাহলে কত পাচ্ছি, এক্স পাই বাই 60। দেন এবার আমি কজ থিটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে হচ্ছে সাইন থিটা, কিন্তু এটা তো থিটা না, এটাকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে পাই বাই 60। দেন পাই বাই 60 দ্বারা আমি ডিভাইড করে দিলাম, পাচ্ছি 60 বাই পাই। যেহেতু সাইন আসছে এখানে কিন্তু আর নেগেটিভ অংশ আসেনি। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা শুধু এক্স ডিগ্রি এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে দেখো কতগুলো ম্যাথ করে ফেলতে পারলাম। সাইনেরটা করতে পারলাম, কজেরটা করতে পারলাম, 2x থাকলে 3x থাকলে, অথবা যে কোনো সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে আমি সামনের দিকে আগাতে পারবো। তো এবার খেয়াল করে দেখো, আমরা যদি একটু এই ম্যাথটার দিকে তাকাই, তো কোন ম্যাথটা রয়েছে, দেখো ম্যাথটা রয়েছে এরকম যে যদি সাইন কিউব এক্স যদি থাকে, তো সাইন কিউব এক্স, দেখো প্রথম অবস্থায় আমরা সাইন স্কোয়ার এক্স থাকলে কি করব, কজ স্কোয়ার এক্স থাকলে কি করব, তারপরে সেক স্কোয়ার এক্স থাকলে কি করব, কোসেক স্কোয়ার এক্স থাকলে কি করব, এগুলো শিখেছি। এখন আমরা আসছি হলো সাইন কিউব এক্স। তো প্রথম অবস্থায় কিন্তু আমাদের যে জিনিসটা কনফিউশন হয় যে সাইন কিউব এক্সের ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা আছে কিনা, এটা আমাদের প্রথমে সার্চ করে নিতে হবে। আমাদেরকে যদি কোনো কাজ করতে দেওয়া হয় তাহলে আমাদের প্রথমে কি করা দরকার, যে সেই যে কাজটা আমাকে করতে দেওয়া হয়েছে সে কাজের রিলেটেড যে অংশগুলো রয়েছে সেগুলো আমি জানি কিনা। যেমন ধরো ফিজিক্সের অঙ্কগুলো করার সময় আমরা কি করি, যে আমাদের যদি কোনো একটা পথে যেতে হয় বা কোনো একটা কিছু মানে ক্যালকুলেশন করতে হয়, তাহলে আমরা দেখি যে কোন কোন ডাটাগুলো দেওয়া আছে, এই ডাটাগুলোকে অ্যানালাইসিস করে আমি ওই ফর্মুলেট করলে আমি সলিউশনটা পাচ্ছি কিনা। কিন্তু যদি আমার ফর্মুলাটা জানা না থাকে, আমার যদি সলিউশনের মেথড জানা না থাকে, তাহলে কিন্তু আমি সলিউশনটাতে যেতে পারছি না। ঠিক একই রকমভাবে দেখো সাইন কিউব এক্স রয়েছে, তো সাইন কিউব এক্স থাকলে আমি প্রথমে আগে দেখবো যে নর্মালি কোনো ফর্মুলাগুলো রয়েছে কিনা, সেগুলো ফর্মুলেট করা যাচ্ছে কিনা। যেহেতু সাইন কিউব এক্সের ডিরেক্ট কোনো ফর্মুলা নেই, ফর্মুলেট করা যাচ্ছে না, সুতরাং আমরা একটু এইভাবে চিন্তা করব। কি করলাম আমি, 1/4 সাইন কিউব এক্স। আচ্ছা, এতটুকু লেখার পরে এবার কিন্তু একটি প্রশ্ন আসে যে আমি কেন 1/4 দ্বারা গুণ করলাম আর 4 দ্বারা ভাগ করে দিলাম। বিষয়টা হচ্ছে দেখো 4 সাইন কিউব এক্স, একটু মনে করার চেষ্টা করো, আমরা ত্রিকোণমিতিতে এই ফর্মুলাটা শিখেছি না, একটু খেয়াল করো তো, কি সাইন 3x = 3 সাইন x - 4 সাইন কিউব এক্স।
এই যে ফর্মুলাটা শিখেছি, এই ফর্মুলাটা হয়তো বা ত্রিকোণমিতিতে অল্প কিছু জায়গায় ইউজ হচ্ছে, কিন্তু এই ফর্মুলাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ কিছু কিছু ফর্মুলা হয় কি প্র্যাকটিস করতে করতে আমাদের সেটা আত্মস্থ হয়ে যায় বা সেটা আমাদের ভিতরে চলে আসে, ধারণ করতে পারি। কিছু কিছু ফর্মুলা এত কম ইউজ হয় যে সেগুলো আমাদের মনে থাকে না। কিন্তু সমস্যাটা কোথায় হয় জানো, যখন তোমরা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে যাও, ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাও বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাও, তখন হচ্ছে কিছু কিছু প্রশ্ন এমন আসে যেগুলো একেবারেই বেসিক থেকে বা একেবারেই ভিতর থেকে। তখন দেখা যাচ্ছে কি এই ছোটো ছোটো ফর্মুলা যেগুলো আমরা একটু কম ইউজ করি, যেগুলো একটু আমাদের কম জানা থাকে বা আমরা কম প্র্যাকটিস করি, আমাদের ভিতরে ধারণ করা হয়নি, সেই ফর্মুলাগুলো থেকে অঙ্ক বেশি আসে। তখন হয় কি আমরা প্রবলেমে পড়ে যাই, আমরা পারি না, আমরা হচ্ছে বের হয়ে বলি একটু যদি করতাম, একটু যদি পারতাম তাহলে কতই না ভালো হতো। এই জন্য আমাদের কি করতে হবে, ফর্মুলাটা ভালো করে জানতে হবে। তো ফর্মুলাটা কি রয়েছে, sin 3x = 3 sin x - 4 sin cube x। এখন আমি এই যে দেখো একটা 4 লিখলাম, একটা 1/4 লিখলাম। এতে কি সুবিধা হলো যে 1/4 যে অংশটা রয়েছে 1/4 অংশটা থেকে গেল, আর এই যে 4 sin cube x যে অংশটা রয়েছে দেখো তো এটার সাথে মিলে যাচ্ছে কিনা। আর ওটার সাথে যদি মিলে যাচ্ছে তাহলে আমরা ইজিলি কি করতে পারছি, আমরা ইজিলি দেখো এই ফর্মুলেট করতে পারছি। অর্থাৎ আমি সলিউশনটা কি পাচ্ছি, দেখো সলিউশন এটা পেয়ে যাচ্ছি। এবার সলিউশনটা আমরা একটু খেয়াল করি কি রয়েছে, যে সলিউশনটা রয়েছে এরকম যে 1/4 এই অংশটা একদম পারফেক্টলি রয়েছে। এবার দেখো 4 sin cube x, তো 4 sin cube xটা যদি আমি বাম পাশে নিয়ে আসি আর sin 3xটা যদি আমরা ডান পাশে কনভার্ট করে দেই তাহলে কত হচ্ছে দেখো 3 sin x - sin 3x। তাহলে এখন কিন্তু আর ইন্টিগ্রেশন করতে আমাদের কোনো বেগ পেতে হবে না, আমরা কিন্তু ইজিলি এটা কনভার্ট করে ফর্মুলেট করতে পারছি। তাহলে দেখো কি করতে পারছি, আমরা যদি এখানে 3 sin x এ করলে হচ্ছে cos x, আর এই যে মাইনাস আসবে c এর কারণে একটি মাইনাস চলে আসছে। একই রকমভাবে sin 3x কে করতে পারি cos 3x, আর এখানে যেহেতু 3x রয়েছে 3 দ্বারা আমি ভাগ করে দিতে পারি, আর মাইনাসে মাইনাসে কত হয়ে গেল, প্লাস হয়ে গেল। তাহলে আলটিমেটলি সলিউশনটা কি হচ্ছে 1/4 - 3 cos x + cos 3x / 3 + c। এই হচ্ছে আমার মূল সলিউশনটা। তাহলে এখন দেখো অঙ্কের শুরুতে কি ছিল, অঙ্কের শুরুতে ছিল sin cube x। কোন একটি স্টুডেন্ট যদি ফর্মুলাটা একটু মনে রাখে তাহলে অঙ্কটা করার জন্য তার জন্য কিন্তু খুব কঠিন কিছু নয়। ঠিক আছে, এবার যদি আমরা পরের অংশটা চলে যাই, দেখো এর পরের অংশে আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে cos cube x। এবার কিন্তু আবারও একই জিনিস, cos cube x এর আমরা প্রথম অবস্থায় দেখব যে নর্মালি কোনো ফর্মুলা রয়েছে কিনা, নর্মালি কোনোভাবে আমরা এটা ফর্মুলেট করতে পারি কিনা সেটা দেখব। যদি দেখি না আমি ফেইলর, আমি ওখানে হচ্ছে না, দেন আমরা যে কাজটি করব যে আমরা এটিকে নর্মাল প্রসিডিউরে আগাবো। অর্থাৎ আমরা এটাকে দেখব যে cos cube x এর রিলেটেড যে ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো রয়েছে সেই ফর্মুলাটা কোনটা। তো একটু খেয়াল করো শিক্ষার্থীরা, এই যে ফর্মুলাটা আমি লিখেছি কি রয়েছে, cos 3x = 4 cos cube x - 3 cos x। এই যে দেখো ওই ফর্মুলাটা sin 3x আর cos 3x এর মধ্যে সূক্ষ্ম একটি পার্থক্য রয়েছে। ওখানে আমি 4 sin cube x টা ছিল কি পরে, আর 3 sin x টা ছিল সামনে, আর এখন কি, এখন হচ্ছে এটি পিছনে চলে গেছে। এখন দেখো এই যে cos 3x অংশটা রয়েছে আর 4 cos cube x অংশটা রয়েছে, এই অংশটাকে যদি আমি ক্যালকুলেশন করি এই অংশটা নিয়ে আমার কাজ করতে হবে। তো এই অংশটা যদি আমি লিখি তাহলে কত হচ্ছে এইটা। এবার এর পরের অংশটা কি হবে, দেখো এর পরের অংশটা হচ্ছে এই যে ক্যালকুলেশনটা, একটু খেয়াল করো। তাহলে কি রয়েছে, প্রথমে এটাকে আমি লিখতে পারি 3 cos x + cos 3x। এরপরে দেখো cos x কে ইন্টিগ্রেট করলে হচ্ছে sin x, আর cos 3x কে করলে হচ্ছে sin 3x/3। এখানে যেহেতু c জাতীয় কোনো ফাংশন পাই নাই তাই এখানে মাইনাস আসার কোনো লজিক নেই। তাহলে এখন দেখো যদি কখনো sin cube x থাকে বা cos cube x থাকে তাহলে তার ইন্টিগ্রেশন করাটা আমাদের জন্য আর কষ্টসাধ্য আশা করি হবে না। আচ্ছা, এবার চলে আসি আমরা পরের একটি ম্যাথে, একটু খেয়াল করে দেখো শিক্ষার্থীরা। তো প্রথমে কি রয়েছে cos x আর রয়েছে sin 3x। তো cos x আর sin 3x দুইটা যখন একত্রে গুণ অবস্থায় থাকবে তখন আমাদের প্রথম কাজটা কি, তখন আমাদের প্রথম কাজটা হচ্ছে যে এটাকে কোনোভাবে ফর্মুলেট করা যাচ্ছে কিনা, এটাকে কোনোভাবে কোনো একটা অঙ্কে নিয়ে যাওয়া যাচ্ছে কিনা, কোনো একটা ক্যালকুলেশনে নিয়ে যাওয়া যাচ্ছে কিনা সেটা নিয়ে আমরা একটু কাজ করব। তো প্রথমে একটু খেয়াল করে দেখো এখানে রয়েছে cos x আর কি sin 3x। তাহলে প্রথমে cos আর পরে কি sin। তো প্রথমে cos পরে যদি sin হয়, অথবা sin আগে হোক পরে cos হোক সেটা নিয়ে এফেক্ট না, যেটা দেওয়া আছে সেটা নিয়ে আমি সামনের দিকে আগাবো। তো একটু খেয়াল করে দেখো শিক্ষার্থী, আমি একটা 2 নিয়ে এসেছি, আর 2 নিয়ে আসছি 2 দ্বারা ভাগ করে দিয়েছি এবং পাশে আমি সূত্রটা লিখে নিয়েছি। কি সূত্রটা রয়েছে, সূত্রটা রয়েছে 3 cos a sin b, 3 cos a sin b। দ্যাট মিনস আগে cos থাকলে পরে sin থাকলে, তাহলে কত হচ্ছে 2 cos a sin b, সূত্র sin a + b - sin a - b লিখে ফেললাম। আচ্ছা, এবার যদি আমরা এটাকে ফর্মুলেট করি তাহলে কত, এখানে x মানে কত a আর 3x মানে কত b। তারপরে এবার আমরা ক্যালকুলেশনে সলিউশনটা নিয়ে আসছি। দেখো সলিউশনটা কি দাঁড়াচ্ছে, আমি এটাকে লিখতে পারি কি যে এরকম দেখো sin a + b - sin a - b। দ্যাট মিনস দেখো sin x + 3x - sin x -
3x। তো এখন দেখো x প্লাস 3x কে আমরা কি লিখতে পারি 4x লিখতে পারি, আর x মাইনাস 3x কে কি লিখতে পারি 2x লিখতে পারি। আচ্ছা এখন এখানে একটা ফ্যাক্ট হচ্ছে কি দেখো, আমি পরের লাইনে গিয়ে কিন্তু একটা মাইনাসকে প্লাস করে ফেলেছি, কিন্তু সেই কাজটা একটু ভেঙে করতে পারো, পরের লাইনে করতে পারো, কিন্তু বিষয়টা হচ্ছে কি জানো, একটি অঙ্কের জন্য তুমি সময় পাচ্ছ কতটুকু, এই সময়ের মধ্যে ক্যালকুলেশনটা তোমার শেষের দিকে নিয়ে যেতে হবে। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে রয়েছে কত সাইন মাইনাস 2x। তো মাইনাস 2x যখন থাকবে তার মাইনাসটা একটি কি হচ্ছে বাইরে চলে এখানে প্লাস হয়ে যাচ্ছে। এবার একটু খেয়াল করে দেখো, সাইন 4x কে আমরা ইন্টিগ্রেট করলে পাবো হচ্ছে মাইনাস কস 4x, আর এই যে 4xটা 4টা নিচে চলে আসছে, একই রকমভাবে সাইন 2x, সাইন 2x কে যখন আমি ইন্টিগ্রেশন করব তখন এই যে 2xটা কি হচ্ছে 2টা নিচে চলে আসছে এবং ইন্টিগ্রেশনের ভ্যালুটা আমার বের হয়ে যাচ্ছে। এবার আমি যদি এই ক্যালকুলেশন থেকে এই ক্যালকুলেশনটা টানি তাহলে আমার হয়ে যাচ্ছে। তাহলে দেখো একটু খেয়াল করে শিক্ষার্থীরা, আমরা যদি কন্টিনিউয়াস প্রসেসে দেখো এই ম্যাথটাকে যদি একটু ঘুরিয়ে করি কি করব, তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে স্যার যদি একটু সামনে পিছিয়ে হয় তাহলে কোনো প্রকার চেঞ্জ হয় কিনা। চেঞ্জটা একটু খেয়াল করো, যদি ইন্টিগ্রেশন অফ আমি এটাকে সাইন 3x লিখি, দেখো সাইন 3x আর থাকে কত cos x dx, এই ভ্যালুটা থাকে। এবার এই ভ্যালুটা থেকে যদি আমরা কি করি, এই ম্যাথটাই করতে চাই, একটু ঘুরিয়ে করতে চাই, তাহলে কি হয়, খুব সমস্যা হয় কি দেখো, আমি যদি একটা হাফ নিয়ে নিই, একটা যদি 2 নিয়ে নিই, তাহলে কত হচ্ছে সাইন 3x আর কত cos x আর কত dx। তাহলে এখন দেখো এইটা যখন হয়ে যাবে তখন চেঞ্জ হবে সূত্রটা। কি চেঞ্জ হবে, সূত্রটা চেঞ্জ হয়ে এখানে কিন্তু হয়ে যাবে কি প্লাস হয়ে যাবে। তো এখানে যখন প্লাস হয়ে যাবে তখন আলটিমেটলি কত হচ্ছে দেখো, হাফ ইন্টিগ্রেশন প্রথমটা হবে হচ্ছে সাইন 4x আর হবে প্লাস সাইন 2x। তাহলে এখন একটু খেয়াল করে দেখো তো, এখানে সাইন 4x সাইন 2x আছে, এখানেও কিন্তু সাইন 4x সাইন 2x আছে, তাহলে মানের কোনো পরিবর্তন বা মানের কোনো চেঞ্জ হচ্ছে না। তার মানে আমাদের ইন্টিগ্রেশন ফর্মুলাতে বা ত্রিকোণমিতির ফর্মুলাগুলোতে আমি সামনে নিচ্ছি পিছিয়ে নিচ্ছি, সেটার থেকে জরুরি হচ্ছে আমি ফর্মুলাটা কি অ্যাপ্লাই করছি সেই বিষয়টা। আচ্ছা শিক্ষার্থীরা, এরপরে যদি আমি একটু আরেকটা ম্যাথ দেখি, একটু খেয়াল করে দেখো কি রয়েছে এখানে। এখানে রয়েছে সাইন 4x আর cos 2x, ওই যে আমি বললাম সামনে থাকছে পিছনে থাকছে, এটা ফ্যাক্ট হচ্ছে ফর্মুলাটা তুমি ফর্মুলেট করতে পারছো কিনা। একটু খেয়াল করে দেখো, যেহেতু 5 রয়েছে এখানে, আমাদের প্রথম কাজটা কি হয়, আমি প্রথমে 5 আর 2টাকে নিয়ে ক্যালকুলেশন করি, তাই তো। তো দেখো আমি প্রথমে 5টাকে বাইরে নিয়ে আসলাম, এখানে একটি 2 নিলাম, এখানে একটি 2 নিলাম, নেওয়ার পরে কি করলাম, এরপরে দেখো এই যে দেখো 2 sin a cos b, এখানে রয়েছে কি দেখো 2 sin a cos b, sin a plus b plus sin a minus b, আমি যেখানে যে সূত্রটা লিখেছি সেইটা। আচ্ছা লিখার পরে এবার কি হচ্ছে দেখো, 2x আর 4x কত হয়ে যাচ্ছে 6x হয়ে যাচ্ছে, আর 4x থেকে 2x চলে গেলে কত থাকছে 2x। তাহলে আলটিমেটলি দেখো সাইন 6x কে করলে কত মাইনাস cos 6x ডিভাইডেড বাই কত 6, আর sin 2x কে করলে হচ্ছে মাইনাস cos 2x ডিভাইডেড বাই 2। তার মানে এখানে হচ্ছে কি একটা c আসছে, আর c আসার কারণে কি হচ্ছে একটি করে মাইনাস চলে আসছে। তাহলে এখন ফাইনালি আমরা এটাকে ক্যালকুলেশনে টানলে এই অংশটা হয়ে যাচ্ছে। তাহলে একটু খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, আমরা কিন্তু প্রত্যেকটি অঙ্কের জন্য বেসিক যে অংশগুলো রয়েছে সেই বেসিক অংশগুলো নিয়ে কাজ করতে পারছি। তার মানে এখন দেখো এটাকেও যদি আমরা সামনে পিছিয়ে নেই, অর্থাৎ এইটাকে সামনে এটাকে পিছিয়ে যদি নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করি, তাতেও কিন্তু আমরা ফর্মুলাতে বা কোনো কাজে কোনো জায়গায় কোনো প্রবলেম হচ্ছে না। শুধু তাই না, এখানে যদি সংখ্যাগুলো চেঞ্জ করে দিই, অর্থাৎ এখানকার 2x এখানকার 4x, এই অংশগুলোকে যদি আমরা চেঞ্জ করে দিই, অর্থাৎ 2 এর জায়গায় 4 দিই, 4 এর জায়গায় 2 দিই, অথবা আমরা যদি সংখ্যাগুলোকে আরও চেঞ্জ করে নতুন কোনো ফর্মুলা নতুন কোনো ম্যাথ তৈরি করি এটাকে, যেমন ধরো এটাকে আমি সাইন না লিখে cos লিখবো, এখানে 4x এর জায়গায় আমি 9x লিখবো, এখানে 2x এর জায়গায় 7x লিখবো, তাতে কোনো অঙ্কের পরিবর্তন হচ্ছে কিনা বা থিওরিটিক্যাল কোনো চেঞ্জ হচ্ছে কিনা, আসলে কোনো চেঞ্জ হচ্ছে না। আলটিমেটলি আমরা যেভাবে করছিলাম সেভাবে ম্যাথগুলো করে ফেলবো। তো এখন দেখো তার মানে আমাদের ফর্মুলা যা ছিল তাই ঠিক থাকবে, শুধু একটু খেয়াল রাখবো কোনো কনস্ট্যান্ট গুণাবস্থায় আছে কিনা, যদি থাকে সেটাকে বাইরে নিয়ে আসবো, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে এই যে 4টি ফর্মুলা আমরা শিখেছি সেই 4টি ফর্মুলাকে ফর্মুলেট করার জন্য আমাদের যা যা লাগে সেই কাজগুলো আমরা করব। আর তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউয়াস প্রসেসে ফর্মুলাগুলো ভালো করে মনে রাখো, তাহলে অঙ্কগুলো করতে আমাদের কোনো সমস্যা হবে না। শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকো, আমাদের নেক্সট 7 লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই ততদিন পর্যন্ত সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।